দেখি 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 হবে মধুর ওজন বেশি তো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আজকে আমি কথা বলবো মৌ চাষ বা মধু সংগ্রহ নিয়ে, এবং এই বিষয়ে কথা বলবেন মৌ চাষে অভিজ্ঞ মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম রানা, যিনি দীর্ঘ 10 বছর যাবৎ এই পেশার সাথে সম্পৃক্ত। আজকে আমি মৌ চাষ এবং মধু সংগ্রহ থেকে শুরু করে এই পেশার সাথে সম্পর্কিত বিস্তারিত সকল বিষয় নিয়ে কথা বলবো। অতএব আপনারা যারা এই বিষয়গুলোতে আগ্রহী তারা অবশ্যই ধৈর্য সহকারে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনার সকল প্রশ্নের উত্তর এই একটি ভিডিওতে আপনি পেয়ে যাবেন। মৌ চাষের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে। মৌ চাষের ফলে যেমন কৃষকরা উপকৃত হয়, একইভাবে মৌ চাষিরা উপকৃত হয়। কারণ যখন মৌ চাষ করা হয় তখন আশেপাশের অঞ্চলের যে ফসলগুলো থাকে সেখানে কিন্তু ফসলের ফলন কিন্তু বেশি হয়ে থাকে, তাই অনেকেই এখন ঝুঁকছেন মৌ চাষের দিকে। মৌমাছি যেমন এক ফুল থেকে আরেক ফুলে ছুটে চলে, রানারাও ছুটে চলে এক জেলা থেকে আরেক জেলায়, এক মাঠ থেকে আরেক মাঠে। আজকে যেমন রানারা এসেছেন মানিকগঞ্জের সরিষা খেতে, হয়তো আগামীকালকে তারা যাবেন দিনাজপুরের লিচু বাগানে, পরশু শরীয়তপুরের কালিজিরার মাঠে অথবা সুন্দরবনের গহীন জঙ্গলে। রানাদের এই অবিরাম ছুটে চলার যেন কোনো অন্ত নেই। পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য রানারা যেন দেশে থেকেও প্রবাস জীবনযাপন করছেন। প্রিয় দর্শক, এখন আমরা কথা বলবো মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম রানার সাথে, যিনি দীর্ঘদিন এই পেশার সাথে সম্পৃক্ত, এবং তার থেকে আমরা জানার চেষ্টা করব কিভাবে মৌ চাষ করতে হয়, কিভাবে মধু সংগ্রহ করতে হয়, এবং এই মৌ চাষ থেকে কি পরিমাণ তারা আয় করছেন, এবং কিভাবে আমরা সঠিক মধু চিনব, আর মধু কিভাবে সংরক্ষণ করতে হয় সেটাও কিন্তু আমরা রানার কাছ থেকে জানব। অতএব আপনারা ধৈর্য সহকারে বাকি অংশটুকু আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? জি ভাই, ভালো আছি। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম রানা। আচ্ছা রানা ভাই, আপনি এখানে কবে আসছেন? আমি এই জায়গায় আসছি প্রায় 2 মাসের কাছাকাছি হয়ে গেছে। আচ্ছা 2 মাসের মতো না? জি। এবার আপনার কেমন মধু সংগ্রহ হইলো? এবছর আমার মোটামুটি এবছর আবহাওয়া একটু খারাপ গেছে, তারপরও আমার 120টা বক্স দিয়ে আমার 4 দিন পর পর কালেকশন হয়। আমার প্রায় 4 থেকে 5 মণ মধু আসে, 5-6 মণ আসে এইভাবে। আচ্ছা মধুর চাহিদা কেমন, মানে কাস্টমার কেমন আসে? এবছর মানে মধুর চাহিদা বেশি। মধু এবছর কম, তুলনামূলক খুবই কম। আচ্ছা, কিন্তু চাহিদা বেশি। অনেকে যারা তরুণ উদ্যোক্তা, যারা হচ্ছে আপনার এই ধরনের প্রফেশনে আসতে চায়, যারা হচ্ছে মধু থেকে আপনার হচ্ছে মধু সংগ্রহ করা, এই প্রফেশন গুলোর সাথে যারা সম্পৃক্ত হতে চায়, ঠিক আছে, তাদের ক্ষেত্রে আসলে যদি একটু কিছু আপনি বলতেন যে আসলে এগুলাতে কেমন খরচ হয়, একটা বাক্সতে কি পরিমাণ খরচ হয় একটা বাক্সতে? এখন যদি সরিষার ফার্স্টের দিক দিয়ে যদি নিতে চায় তাহলে দেখা গেছে 9 ফ্রেম 700 টাকা, 700 টাকা করে বিক্রি হয়। এবং একটা ফ্রেমে মানে একটা বক্সে 7টা বা 8টা বা 9টা থাকে, ফ্রেম থাকে। এক ফ্রেম 700 টাকা। 700 টাকা। তাহলে টোটাল কত হবে সব মিলাই খরচ একটা বক্স? একটা আর বক্স, খালি বক্স একটা 550 টাকা বা 400 টাকা এভাবে। তাই আনুমানিক 6500 টাকার মতন, 6500 এর মতো খরচ হবে, তাই না? এই সরিষা ফুল শেষ, তারপর আমরা অন্য মাঠ করব, যেমন ঝিনাইদহ করব বা মাদারীপুর, শরীয়তপুরে এই অঞ্চলগুলো করব। দেখা গেছে ধইনা বা কালোজিরা পর আবার লিচু আসতেছে। আচ্ছা, লিচুর পরে আবার আমাগো খলিশা আসতেছে। আচ্ছা, খলিশার পরে আবার আপনার তিল, সূর্যমুখী বা স্থানীয় এইগুলো আসতেছে। মানে মোটামুটি শুধু সরিষার উপর নির্ভরশীল না, এরপর আরো একটা পরে আমরা মাঠ একটা পরে একটা জেলায় করব। এই এক জেলায় করব। রোগবালাই কেমন এটা? হ্যাঁ, রোগবালাই আছে। এটার 2টা রোগ হয়। একটা হলে আপনার যে মাইস, আচ্ছা, মাইস লাগে, মানে মাইস ধরে, মাইস, আচ্ছা, ডিম বাচ্চারা মাইস ধরে। আর একটা হলে বাচ্চার পছন ধরে আর কি। ওটারে মাইস লাগলে ওর ডানা বা প্রতিবন্ধী হয়। আচ্ছা, প্রতিবন্ধী হয় বা মাছি হাঁটবে, মারা যাবে। আচ্ছা, এটা প্রতিকার কি? এটা প্রতিকার আমরা এটারে একটা অনলাইনে বা এটা বাহির থেকে আমরা একটা মাইস, মানে এটা একটা মানে একটা মেডিসিন এটা ব্যবহার করি।
আর আরেকটা আছে, আমরা এই শীতে বা আবহাওয়া খারাপ থাকলে একটা সুইচুরা, সুইচুরা বলে, একটা সবুজ একটা পাখি, লেজ লম্বা, এটা ওই পাখিটা আর কি মাছি ধরে খায়, কর্মী মাছিগুলা। আচ্ছা ওইগুলা প্রচন্ড আর কি আসে, ওইগুলা ক্ষতি করে। আচ্ছা, আপনার একটা বাক্সে আপনার হচ্ছে কতজন রানী থাকে, কত কি? এটা একটা বক্সে একটা করে রানী থাকে। একটা রানী মারা যাওয়ার সাথে সাথে ওরা ডিম থাকবে, ওই ডিম দিয়ে ওরা রানী কুইন্সেল দিয়ে রানী তৈরি করবে। আচ্ছা, এবং একটা কুইন্সেল ফেটে বের হইতে লাগে 21 দিন। একটা রানী ডিম থেকে বের হইতে 21 দিন লাগে। 21 দিনের পর মিট হইতে লাগে 4 দিন কি 5 দিন মিট হইতে লাগে। এবং একটা রানী একটা পুরুষ মাছির সাথে মেলামেশা করার সাথে ওই পুরুষ মাছিটা মারা যাবে। আচ্ছা, বুঝতে পারছি। পুরুষ মাছি কয়টা থাকে একটা ইয়েতে? পুরুষ মাছি অনেক থাকে পুরুষ মাছি, কিন্তু পুরুষ মাছির কাজই একটা মাছির একটা ওই মিট করতে, একটা মাছিরই মানে মিট করার সাথে মানে সাথে ও একবারই মিট করতে পারবে লাইফ টাইম? একবারই একটা রানী একবারই মিট করবে। আচ্ছা আচ্ছা, মানে তারপরে পুরুষটা মারা যাবে পুরুষটা অটোমেটিক্যালি? মারা যাবে। তার মানে একটা পুরুষ মৌমাছি তার লাইফে একবারই মিট করে, হ্যাঁ, তাই তো? একবারই মিট করে এবং মিট করবে এরা উড়ন্ত অবস্থায় মিট করবে। ও যখন মিট করার টাইম হবে ও বাক্সা দিয়ে রানী বের হয়ে যাবে এবং ওই পুরুষ মাছি ওর পিছু করে তারপর মিট করবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কোন ফুলের মধু আপনার জানা মতো সবচাইতে ভালো? সুন্দরবনে খলিশা এবং আমাগো শরীয়তপুরে বা অন্যান্য জায়গায় কালোজিরা ফুলের মধু সবচেয়ে ভালো। কালোজিরা ফুলের মধু ডিপে যদি রাখেন তাও জমবো না। ও আচ্ছা, এটা মানে জমবে না কখনো? না, ডিপে যদি একেবারে ডিপে সম্পূর্ণ পাওয়ার দিয়েও রাখেন তাও জমবো না। আচ্ছা আচ্ছা। কালোজিরা মধু এবং কোনো গ্যাস হইব না আর জমবো না। এটা আপনার কালাজিরার মধুটা কি মানে কত টাকা কেজি আপনারা শুরুতে বিক্রি করেন? কালোজিরা মধু 1200 থেকে 1500 টাকা বিক্রি হয় কেজি। 1200 থেকে 1500। আর খলিশা 800-1000 টাকা কেজি বিক্রি হয় খলিশা সুন্দরবনে। আচ্ছা, মধু সংরক্ষণের ক্ষেত্রে আপনি কি বলবেন, কোথা কিসে রাখলে মধু ভালো থাকবে? এটা সংরক্ষণের জন্য এটা কাচের বয়ম বা বাটা বলি, যাই বলি, ওইটা রাখলে ভালো হইবে। এবং এটা আমরা স্বাভাবিক যারা নিয়ে যায় তাদের উদ্দেশ্যে বলতে পারি যে একটা পাতিলে অল্প করে পানি, যেমন একটা পাতিলে বড় একটা মুখ ঢাকনা বড় করে ওইটার পাতিলে পানি, অল্প পানি, তারপর আরেকটা পাতিলে আবার মধু রাইখা ওই মানে ভাসমান অবস্থায় মধুটা ওই মানে জ্বালাইতে হইবে। আচ্ছা, মানে ডাইরেক্ট জাল দেওয়া যাবে না? ডাইরেক্ট জাল দিতে পারবে না। ওই জাল দিলে ওই মধুটা ওইটা জলীয় বাষ্পে ওইটা হিট হইয়া ওই মধুটা যাই থাকুক, কুয়াশা থাকুক, পানি থাকুক, যাই থাকুক, ওইটা উড়ে যাইবে, ওইটা প্রসেসিং হয়ে যাইবে। আর একটা আমরা রোদ্রে রাখি, রোদ্রে তো কেউ মধু রাখে না, ওইটা দেখা গেছে স্টিলের পেলায় বলুক, বাটিতে বলুক, পাতিলে রাখুক, ওইটা দেখা গেছে এই যেমন ফাল্গুন চৈত্রে যে রৌদ্র আসতেছে, ওই রৌদ্রে যদি আমরা রাখি, একদিনের জায়গায় 2 দিন রাখি, তাহলে প্রসেস হয়ে যায়। না ভাই, আর আপনার হচ্ছে একটা বক্স থেকে 4 দিন পর পর কি পরিমাণ মধু সংরক্ষণ করা যেতে পারে? একটা বক্সে যদি 9 ফ্রেম থাকে, 9 ফ্রেমে দেখা গেছে 3 থেকে 4 কেজি মধু সংগ্রহ হয়। 4 কেজি? 4 কেজি মধু তাইলে আপনার হচ্ছে কত টাকা বিক্রি করতে পারবেন? আমরা পাইকারি বিক্রি করে 3 চেরি 1200 টাকা। আচ্ছা, 300 টাকা কেজি পাইকারি। আর খুচরা বিক্রি করি 400 টাকা। 400 টাকা হইলে 1600 টাকা আসে। 1600 টাকার মতো আপনার হচ্ছে 4 দিনে আসবে। আসবে তো 1600 টাকা করে আপনার যদি 120টা বাক্স থেকে 1600 টাকা করে আসে, সেক্ষেত্রে আমরা যদি গুণন দেই, 1600 টাকা দিয়ে গুণ করি 120টা বাক্সকে, সেক্ষেত্রে তো প্রায় আপনার হচ্ছে 1,92,000 টাকার মতো প্রায় আপনার হচ্ছে প্রফিট আসবে। খুচরা বিক্রি করলে 1,92,000 টাকার মতন আসবে, মানে এটা 4 দিন পর পরে। জি, তাহলে তো মাশাআল্লাহ মোটামুটি একটা ভালো একটা অ্যামাউন্ট আসবে আশা করা যায়। ঠিক আছে রানা ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেক বিস্তারিত আলোচনা করলেন এবং আমার মনে হয় যে অবশ্যই এটা দেখে দর্শকরা বা যারা তরুণ উদ্যোক্তা আছে তারা অবশ্যই উপকৃত হবে এবং তারাও এই ব্যবসার সাথে সম্পৃক্ত হবে, আশা আমরা ব্যক্ত করছি। আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এখন আমরা মৌ বাক্স থেকে মধু সংগ্রহ করব এবং আপনাদেরকে সরাসরি দেখাবো এই প্রসেসিংটি। অতএব আপনারা আমার সাথেই থাকবেন, আশা করব আপনাদের এই বিষয়টা অনেক ভালো লাগবে। আপনারা দেখছেন এখানে সারি সারি মৌ বাক্স এবং পাশেই যে সরিষা ক্ষেত আছে সেখান থেকে কিন্তু মৌমাছিরা মধু সংগ্রহ করে এই বাক্সে রাখেন। এখন যেমনটা দেখছেন আমরা মৌ বাক্স থেকে আমরা একটা একটা করে ফ্রেম বের করছি এবং মৌমাছিগুলোকে আলাদা করে আমরা সেই ফ্রেমগুলো এই ট্রেতে রাখছি এবং এখান থেকে আমরা এগুলো নিয়ে যাব মধু হারভেস্টিং যে আমাদের মেশিন আছে সেখানে, এবং সেখান থেকে আমরা একেবারে কোনো হাতের স্পর্শ ছাড়াই
আমরা খাঁটি মধু সংগ্রহ করে আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে কিন্তু আমাদের এখানে অনেক ক্রেতারা এসে ভিড় জমাচ্ছে, আপনারা দেখতে পাবেন একটু পরেই। এবং আমরা চেষ্টা করছি মধু সংগ্রহ করতে, কিন্তু এই মুহূর্তে হঠাৎ করেই এই শান্ত মৌমাছিগুলো হঠাৎ করে অশান্ত হয়ে গেল এবং অনেকটা তারা আক্রমণাত্মক হয়ে গেছে। আমরা জানি না, নর্মালি তারা কিন্তু এরকম আক্রমণাত্মক হয় না। তারপর আমরা চেষ্টা করছি এখান থেকে একটু কেয়ারফুলি এগুলো সংগ্রহ করতে। আপনারা দেখছেন এই মৌমাছিগুলো কিন্তু একটু হলেও আজকে রাগান্বিত বা আক্রমণাত্মক হয়ে গেছে এবং এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন এই শ্রমিককে কিন্তু তারা একেবারে ঘিরে ধরেছে এবং অনেকটা কামড়ানো শুরু করেছে। আমরা কিন্তু এই মুহূর্তে দৌড়ানো শুরু করেছি এবং নিরাপত্তার জন্য এই ঘরটিতে আশ্রয় নেওয়ার চেষ্টা করছি, বাট এই অল্প সময়টুকুর মধ্যেও তাকে কিন্তু অনেকগুলো মৌমাছি কামড়ে দিয়েছে, আপনারা দেখছেন। এবং এটা অনেক ব্যথাময়, অনেক কষ্টের, বাট তাদেরকে আসলে এরপরেও কাজ কন্টিনিউ করতে হয়েছে, কারণ অনেক মানুষ এখানে ভিড় জমাচ্ছিল। তারা দূর দূরান্ত থেকে মধু সংগ্রহ করতে আসছেন। আমরা যতটুকু ফ্রেম একত্রিত করতে পেরেছিলাম এগুলো এখন এই হারভেস্টিং মেশিনে আমরা দিব এবং এখান থেকে আমরা খাঁটি মধু সংগ্রহ করব এবং আমাদের যারা ক্রেতা এসেছেন তাদের হাতে পৌঁছে দিব এই খাঁটি মধু। আপনারা দেখছেন এই ফ্রেমগুলোকে এই বিশেষ ধরনের মধু হারভেস্টিং যে মেশিন আছে তার মধ্যে দেওয়া হলো এবং এটা কিন্তু এখন হাতলের মাধ্যমে ঘোরানো হচ্ছে, আপনারা দেখছেন। এবং মধুগুলো কিন্তু নিচে জমা হচ্ছে, যেগুলো আমরা একটু পরে আবার সংগ্রহ করে নিব এবং ওজন করে আমরা এগুলো কিন্তু আমরা এখানে যে ক্রেতাগুলো এসেছেন তাদেরকে আমরা এই মধুগুলো দিয়ে দিব। এবার কিন্তু মধু বিক্রি হচ্ছে 300 থেকে 400 টাকায়। আরও কিছু ফ্রেম আমরা এখানে দিচ্ছি, বাকি যে ফ্রেমগুলো রয়েছিল আপনারা দেখছেন নিচে কিন্তু কিছু মধু অলরেডি জমে গেছে, যেগুলো আমরা একটু পরে বের করে নিব। ফ্রেমগুলো কিন্তু এখানে বসানো হচ্ছে, একটু পরে আবারও এই হারভেস্টিং মেশিনটাকে ঘোরানো হবে। এটা কিন্তু একেবারেই খুব সুন্দর একটা পন্থা, যার কারণে মৌচাকের কিন্তু কোনো সমস্যা হয় না, শুধু মধুগুলো আমরা বের করে নিতে পারি। আপনারা দেখছেন খুব ইজি একটা প্রসেস। অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু মধুগুলো একেবারে নিচে জমা হয় এবং মৌচাকগুলো আবার আমরা মৌবাক্সে আমরা এই ফ্রেমগুলো আবার বসাই দিই, যার ফলে হচ্ছে আবার সেখানে মৌমাছিরা একত্রিত হয়ে সেখানে মধু জমা করে। আপনারা দেখছেন ফ্রেমগুলো আবার কিন্তু বের করে নেওয়া হচ্ছে। এভাবেই আসলে প্রসেসিংটা চলতেই থাকবে। যতগুলো বাক্স আছে সবগুলো বাক্স থেকে এভাবে ফ্রেমগুলো নিয়ে এসে এখানে হারভেস্টিং মেশিনে এগুলো বসায়ে সেখান থেকে কিন্তু মধু সংগ্রহ করতে হয়। আপনারা দেখছেন আমরা মধু সংগ্রহ করছি এবং এখন আমাদের যে কাস্টমারগুলো আসছে তাদেরকে আমরা ওজন করে একেবারে খাঁটি মধু কিন্তু আমরা দিতে পারছি। এটা সত্যি অনেক আনন্দের ছিল। যে যেভাবে এসেছে, কেউ হয়তোবা পলিথিন নিয়ে আসছে, কেউ হয়তোবা তাদের বাড়িতে যে বোতল ছিল সেগুলো নিয়ে আসছে, আমরা কিন্তু সেগুলোতেই তাদেরকে কিন্তু আমরা মধুগুলো দিচ্ছিলাম। এবং এখানে এত পরিমাণ কাস্টমার ছিল যে আমরা আসলে সবাইকে মধু দিতে সক্ষম হই নাই এবং তাদেরকে হয়তো আবার বিকেলে আসতে বলা হয়েছে অথবা পরের দিন যোগাযোগ করতে বলা হয়েছিল। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা কথা বলেছি মৌ চাষের সাথে সম্পর্কিত সকল বিষয় নিয়ে। তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আমরা এই ভিডিওতে রানা ভাইয়ের নাম্বার দিয়েছি, আপনারা চাইলে সরাসরি তার সাথে যোগাযোগ করতে পারেন, জানতে পারেন আপনাদের আরও অজানা প্রশ্নগুলো। আজকের মতো আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।